So welcome. Walaikum assalam, Raisa. Walaikum assalam, Spriha. So একটা মাত্র হোমওয়ার্ক ছিল রুতবা আহমেদ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু মেহজাবিন ওয়ালাইকুম আসসালাম আনুশোয়া ওয়ালাইকুম আসসালাম। সো আমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়তেছিলাম। ইলেকট্রোস্ট্যাটিকে আমরা গতদিন যেটা করেছি সেটা হচ্ছে তোমার কুলম্বস ল পড়েছিলাম, সাথে আমরা পারমিটিভিটি পড়েছিলাম অ্যান্ড ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এই তিনটা জিনিস আমরা ওখানটায় পড়েছিলাম গতদিন, ঠিক আছে? তো গত দিনেরগুলো একটু আমি রিকল করতে চাই। সো সেক্ষেত্রে আমরা একটু রিকল করেই পরের টপিকসগুলোতে ইনশাআল্লাহ চলে যাব। সো আমরা কি গতদিন ইন্টেন্সিটি পড়েছিলাম? পড়ি নাই মনে হয়। পড়ি নাই। সো একটু রিকল করি বাবা, আমরা এই কুলম্বস লটা, কুলম্বস ল এটা আমরা পড়েছিলাম এভাবে যে দুইটা চার্জড বডির ভিতরে যদি চার্জগুলো এরকম হয় Q1 Q2 এবং তাদের ভিতরে ডিস্টেন্স যদি সেন্টার টু সেন্টার ডি হয় এবং এটা যদি এয়ার অর ভ্যাকুয়ামে থাকে, যদি ভ্যাকুয়াম অর এয়ারে থাকে, অন দ্যাট টাইম ফোর্স বিটুইন দিস টু চার্জ বডিজ, এটা অ্যাট্রাক্টিং হোক আর রিপেলিং হোক। ওয়েলকাম, ওয়ালাইকুম আসসালাম জেসমিন আক্তার, ওয়েলকাম নাসরিন বেগ। তাহলে যেই টাইপেরই ফোর্স হোক না কেন, তোমরা তো জানো নেচার অফ ফোর্স এখানটায় অ্যাট্রাক্টিং অর রিপেলিং হতেই পারে। সো ডিপেন্ডিং অন দ্য চার্জেস, নেচার অফ চার্জেস, চার্জগুলো পজিটিভ, দুইটাই পজিটিভ নাকি দুইটাই নেগেটিভ, নাকি একটা পজিটিভ একটা নেগেটিভ। সো যদি ডিসিমিলার হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে অ্যাট্রাক্টিং, আর সিমিলার হলে রিপেলিং টাইপের ফোর্স থাকে। ওয়ালাইকুম আসসালাম রোদসী। তো এই ফোর্সটাকে আমরা এভাবে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার, এভাবে আমরা এই ফর্মুলা দিয়ে কি করেছিলাম, এক্সপ্রেস করেছিলাম। তো এই 1/4πε0 এখানটায় ε0 কেন আমি নিলাম, কারণ আমি এয়ার ওর ভ্যাকুয়ামের জন্য ক্যালকুলেট করছিলাম, এই কারণে ε0 নিলাম। তো সেক্ষেত্রে এই ইপসিলন নটের যে ভ্যালু সেটাও আমি গতদিন তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। সো এটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12, ঠিক আছে? আর এর ইউনিটটাও আমি বলে দিয়েছিলাম, কারণ তোমরা অলরেডি জানো যে আমাদের যে ফোর্সটা এখানটায় কাজ করে, সেক্ষেত্রে আমাদের এই যে ইপসিলন নট অ্যান্ড আমরা যে পুরোপুরি 1/4πε0 এর ভ্যালুটা যে আমরা সাধারণত এইভাবে লিখি, 1/4πε0 এর ভ্যালুটা আমরা 9 ইন্টু 10⁻9 লিখি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই ভ্যালুটা যদি মানে কি আমরা এয়ার ওর ভ্যাকুয়ামের জন্য ইপসিলন নটের ভ্যালু যদি এটা আমরা বসিয়ে দিই এ জায়গায়, তাহলে এটার ভ্যালু এই 9 ইন্টু 10⁻9 আমাদের আসে। তো আমাদের ইউনিটগুলো একটু মনে রাখতে হবে। ইউনিটগুলো আমি অলরেডি তোমাদেরকে বলেছি, তারপরেও একটার ইউনিট যে আরেকটা ইউনিটের ঠিক রেসিপ্রোকাল হয় সেটাও আমি বলেছি। তো ইউনিটগুলো একটু তোমরা মনে রাখলে খুবই ভালো। তো এই ইউনিটটা যদি তোমরা মনে রাখো, তাহলে এই ইউনিটটাও তোমরা মনে রাখতে পারবা। তাহলে এই ইউনিটটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ঠিক তার উল্টোটা, দ্যাট ইজ এর রেসিপ্রোকালটা এখানটা ইউনিট হিসাবে থাকে, এটা হচ্ছে কুলম্ব স্কোয়ার পার
মিটার স্কোয়ার পার নিউটন। ঠিক আছে, তাহলে এই ইউনিটটা জানলে তোমরা এই ইউনিটটাও মনে রাখতে পারবা। তো এটা আমি বলেছিলাম কালকে, মানে গত ক্লাসে। আর যেটা বলেছিলাম পারমিটিভিটির কথা, পারমিটিভিটি, তো পারমিটিভিটিকে আমি বলেছিলাম যে একটা ইলেকট্রিক প্রপার্টি অফ আ মিডিয়াম। সো যে কোনো মিডিয়ামের ইলেকট্রিক প্রপার্টিকে সেই মিডিয়ামের পারমিটিভিটি বলা হয়। তাহলে পারমিটিভিটি হচ্ছে ইলেকট্রিক প্রপার্টি অফ এনি মিডিয়াম। তো শুধু এতটুকু বললেই হবে না, আমাদেরকে এটাও বলতে হবে যে এই যে ইলেকট্রিক প্রপার্টি অফ এনি মিডিয়াম, যেটাকে আমরা সেই মিডিয়ামের পারমিটিভিটি বলতেছি, এই ইলেকট্রিক প্রপার্টির উপরে আসলে কি ডিপেন্ড করে। এই ইলেকট্রিক প্রপার্টির উপরে ধরো যে এই দুইটা এয়ারে আছে, তাহলে এই মিডিয়ামটাকে যদি আমি এয়ার বলি, তাহলে এই এয়ার, ঠিক আছে, এখানটায় আছে। সো এয়ারের উপরে কিন্তু এই দুটোর অ্যাট্রাকটিভ বা রিপালসিভ যে ফোর্সটা, সেটা কিন্তু ডিপেন্ড করে। তাহলে দুইটা চার্জড বডির ফোর্সটা, যে মিডিয়ামটা তাদের ভিতরে আছে, সেই মিডিয়ামের উপরে সেই দুইটা চার্জড বডির ভিতরে যে ফোর্সটুকু অ্যাক্ট করবে, সেটা কিন্তু ডিপেন্ড করে। তাহলে আমরা পারমিটিভিটির যখন ডেফিনেশন দিব, তখন আমরা বলবো পারমিটিভিটি হচ্ছে ইলেকট্রিক প্রপার্টি অফ এনি মিডিয়াম আপন হুইচ ফোর্স বিটুইন টু চার্জড বডিজ or charged objects depend। তাহলে যেই ইলেকট্রিক প্রপার্টির উপরে দুটা চার্জড বডির ফোর্সটা ডিপেন্ড করে, সেই ইলেকট্রিক প্রপার্টিকেই ওই মিডিয়ামটার কি বলা হয়, সেই মিডিয়ামটার পারমিটিভিটি বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা পারমিটিভিটিকে কি দিয়ে ডিনোট করি সেটাও আমরা একটু জেনে রাখি। পারমিটিভিটিকে আমরা ইপসিলন দিয়ে ডিনোট করি। তো এই পারমিটিভিটির ব্যাপারটা আবার আসবে। সো আমরা ইপসিলন দিয়ে ডিনোট করব। যদি এয়ার অর ভ্যাকুয়াম হয় তাহলে আমরা ইপসিলন নটই ইউজ করব। ফর আদার মিডিয়ামস আমরা শুধু ইপসিলন এই সিম্বলটা আমরা ইউজ করব। এখন এই যে আমরা একটা ফর্মুলা জানলাম যে ফর ভ্যাকুয়াম অর এয়ার, কুলম্বসের যে লটা আমরা শিখলাম একটু আগে, ফোর্স হচ্ছে 1/4 পাই ইপসিলন নট ইন্টু প্রোডাক্ট অফ টু চার্জেস ডিভাইডেড বাই ডিস্টেন্স, স্কোয়ার অফ ডিস্টেন্স বিটুইন দেম। ঠিক আছে, তো এটা ফর ভ্যাকুয়াম অর এয়ার। যদি আমাদেরকে ফর এনি আদার মিডিয়াম বলতো, ফর এনি আদার মিডিয়াম কুলম্বস লটা হতো এরকম। কুলম্বস লটা কীরকম হতো, কুলম্বস লটা যা আছে সেটাই থাকতো, শুধু ইপসিলন নটের জায়গায় আমরা অনলি ইপসিলন দিতাম। সো এফ ইকুয়ালস 1/4 পাই অনলি ইপসিলন ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। এটা আমরা গতদিন শিখেছি। এখন এটা একটু মাথায় রাখো যে ফর এনি আদার মিডিয়াম এটা হচ্ছে নট ইপসিলন নট কিন্তু লিখি নাই, শুধু ইপসিলন লিখেছি, আর বাদ বাকিটা সিমিলার আছে। এখন আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ব্যাপারে যাব। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি সেটাও আমি বলেছিলাম গত ক্লাসে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কি সেটা আমি একটু বলি। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সো সাধারণত আমরা যে কোনো মিডিয়ামের যে পারমিটিভিটি, সেটাকে যদি ভ্যাকুয়ামের পারমিটিভিটি দিয়ে ডিভাইড করে ফেলি, তাহলে সেই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পাওয়া যায়। তাহলে কোনো একটা মিডিয়াম, ধরো যে গ্লাস, এই গ্লাস মিডিয়ামের ধরো যে ডাইইলেকট্রিক যে কনস্ট্যান্টটা, সেটাকে আমি ধরে নিলাম কে। তাহলে এই কে হবে আমাদের কি, এই গ্লাস মিডিয়ামের যে পারমিটিভিটি অফ গ্লাস মিডিয়াম ডিভাইডেড বাই পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, তাহলে যে কোনো মিডিয়ামের যদি আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বের করতে চাই, তাহলে এখানটা তো গ্লাসের জন্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে ধরে নিয়েছে,
কে যে কোনো মিডিয়ামেরই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হতে পারে। সো ইনস্টেড অফ গ্লাস মিডিয়াম আমরা যদি এখানটায় এনি আদার মিডিয়াম লিখতাম তাহলে এটা এনি আদার মিডিয়ামের জন্য আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হয়ে যেত। সো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যদি জেনারেলাইজড একটা ডেফিনেশনে যাই তাহলে আমরা বলতে পারি এই কে যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হয় যে কোনো মিডিয়ামের, তাহলে যে কোনো মিডিয়ামের পারমিটিভিটিকে আমরা ভ্যাকুয়ামের পারমিটিভিটি দিয়ে ডিভাইড করলেই সেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা পেয়ে যাব। তাহলে পারমিটিভিটি অফ এনি মিডিয়াম, পারমিটিভিটি অফ এনি মিডিয়াম ডিভাইডেড বাই পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, যদি এরকম করি আমরা তাহলে আমরা কি পেয়ে যাব, ওই মিডিয়ামটা এনি মিডিয়াম, এই মিডিয়ামটা গ্লাস হতে পারে, ডায়মন্ড হতে পারে, এই মিডিয়ামটা গ্লিসারিন হতে পারে, এটা ক্যারোসিন হতে পারে, যে কোনো মিডিয়ামের আমরা কি পেয়ে যাব, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা পেয়ে যাব। তো এটাকে আমরা এভাবে লিখি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ দ্য রেশিও অফ পারমিটিভিটি অফ এনি মিডিয়াম উইথ পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম। তাহলে পারমিটিভিটি অফ এনি মিডিয়ামটাকে শুধু ইপসিলন দিয়ে ডিনোট করি আমরা, অ্যান্ড পারমিটিভিটি অফ ভ্যাকুয়ামকে আমরা ইপসিলন নট দিয়ে ডিনোট করি। সো এটা তো আমরা জানি। তাহলে মেইনলি ডেফিনেশনটা কি হবে, ডেফিনেশনটা হবে যে রেশিও অফ পারমিটিভিটি অফ এনি মিডিয়াম with permittivity of vacuum is called dielectric constant of that medium. তো এইখানটায় যদি আমরা আসি, এখানটায় গ্লাসের পারমিটিভিটি, সো এই পারমিটিভিটি অফ গ্লাস ডিভাইডেড বাই পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, তাহলে এই কেটা এখন কার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, গ্লাসের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এখানে যদি ইনস্টেড অফ গ্লাস আমরা ক্যারোসিন দিতাম তাহলে এই কেটা তখন ক্যারোসিনের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হতো। তো আমরা এই ক্যারোসিন, গ্লাস, গ্লিসারিন এগুলোকে মানে কি দূরে ঠেলে অনলি এনি মিডিয়াম যদি লিখি তাহলে আমরা বলবো এনি মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হবে কে যদি এনি মিডিয়ামের পারমিটিভিটিকে আমরা ভ্যাকুয়ামের পারমিটিভিটি দিয়ে ডিভাইড করি, অথবা এনি মিডিয়ামের পারমিটিভিটি অ্যান্ড ভ্যাকুয়ামের পারমিটিভিটির যদি রেশিও নিয়ে নিই। তাহলে এখান থেকে যে ইকুয়েশনটা আমরা ডেরাইভ করেছি সেটা হচ্ছে কে হচ্ছে এনি মিডিয়ামের পারমিটিভিটি ডিভাইডেড বাই ভ্যাকুয়ামের পারমিটিভিটি। সো এনি মিডিয়ামের পারমিটিভিটি হচ্ছে ভ্যাকুয়ামের পারমিটিভিটি ইনটু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্যাট মিডিয়াম। ঠিক আছে, তাহলে আমরা ইপসিলন নট ইনটু কে হিসাবে কিন্তু আমরা লিখতে পারছি। একটু আগে আমরা কুলম্বের দুটা ল লিখেছিলাম, একটা হচ্ছে 1/4 পাই ইপসিলন নট, এটা হচ্ছে এয়ার অর ভ্যাকুয়ামের জন্য Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখন যদি এনি মিডিয়ামের জন্য লিখি, আমি এনি মিডিয়ামের জন্য কুলম্বের যে লটা আছে সেই কুলম্বস লটা আমি এইভাবে লিখতে পারি, এটা ভ্যাকুয়ামের জন্য লিখেছি। সো 1/4 পাই ইপসিলন into Q1 Q2 by d square. Instead of epsilon we can write epsilon not into k. So আমরা এখানটায় 4 পাই epsilon not into k into Q1 Q2 by d square. তো সুখের ব্যাপার হচ্ছে যদি এই টাইপের কোশ্চেন সাধারণত ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে আসে, এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে যদি এই টাইপের কোশ্চেন আসে তখন কিন্তু তোমার এই পারমিটিভিটি অফ দ্যাট মিডিয়াম এটা কিন্তু দেওয়াই থাকবে। সো তোমরা ইজিলি করে ফেলতে পারবা যে ফোর্স বিটুইন টু চার্জ কি হতে পারে সেটা তোমরা এখান থেকে বের করে ফেলতে পারবা। ফারিয়া জাহিন অনেকদিন পরে এসছে, ওয়েলকাম ফারিয়া জাহিন। পারমিটিভিটি সব মিডিয়ামের জন্য স্পেসিফিক, অবশ্যই এক এক মিডিয়ামের পারমিটিভিটি এক এক রকম হবে। সো তুমি বলতেই পারো সব মিডিয়ামের জন্য পারমিটিভিটি স্পেসিফিক। আচ্ছা, তো নেক্সট গেলাম আমরা, কারণ এগুলো আমাদের একেবারে গত দিনের মানে গত ক্লাসের টপিকস ছিল যেগুলো আমরা একটু রিকল করলাম। এখন আমরা ইন্টেন্সিটি নিয়ে একটু কাজ করব এবং ইন্টেন্সিটির যে মানে কি একেবারে
তোমরা তো ইন্টেন্সিটির কিছু টাইপের ম্যাথস ক্লাস 9-10-এ পড়ছো, আবার এখানটা একেবারে ডিফারেন্ট টাইপের কিছু ম্যাথস আমাদের করতে হবে, সেগুলো আমরা একটু দেখে নিতে চাই। সো ইন্টেন্সিটিতে চলে আসতেছি আমরা। এটা জানি কে জানি ফারিয়া জাহিনকে বিরক্ত করতেছে। আচ্ছা, ইন্টেন্সিটিতে চলে আসলাম। ইন্টেন্সিটিটা কি? ইন্টেন্সিটি আসলে টাইপ অফ ফোর্স। এটা ইন্টেন্সিটি হচ্ছে কি ফোর্সের একটা টাইপ। তো কি টাইপের ফোর্সকে ইন্টেন্সিটি আমরা বলবো, কখন আমরা ফোর্সকে ইন্টেন্সিটি বলতে পারি, সেটা আমরা একটু জেনে নিতে চেষ্টা করছি। সো ধরো যে আমাদের এইখানটায়, ঠিক আছে, একটা চার্জড বডি আছে এবং এর চার্জ হচ্ছে ধরো যে ক্যাপিটাল কিউ, একটা চার্জড বডি আছে, আর এইখানটায় আরেকটা চার্জড বডি আছে, এর চার্জ হচ্ছে কি স্মল কিউ। এখন এই দুইটা চার্জ বডি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সও আমরা বের করতে পারি। লাবিবা দেখি আর একটা বিল্লি দিছে, যাই হোক এত বিল্লি সে পায় কই আল্লাহ কো মালুম। তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা আমরা ডি ধরে নিলাম। এখন এর ভিতরে তো আমরা ফোর্স বের করতে পারি। ফারিয়া জাহিন খান, ওয়াইফাই এর ঝামেলা থাকতো সকালে তাই রেকর্ডিং দেখেছে, এখন অবশ্য প্রবলেম সলভ। ভেরি গুড, ভেরি গুড। সো দেখো বাবা, এরকম যদি দুইটা চার্জড বডি থাকে তাহলে তোমরা তো জানোই যে এই আমরা জেনারেলি যদি অন্য কোনো মিডিয়াম না বলে এয়ার ওর ভ্যাকুয়াম ধরে নিই, এবং সেক্ষেত্রে এয়ার ওর ভ্যাকুয়ামের জন্য আমাদের এই 9 × 10⁻⁹ ইন্টু ক্যাপিটাল কিউ, মানে এই চার্জ দুইটার প্রোডাক্ট ডিভাইডেড বাই তাদের ভিতরে যে ডিস্টেন্স সেটার স্কোয়ার দিয়ে আমরা ডিভাইড করে ফেলি এটাকে। তো এটা হচ্ছে আমাদের ফোর্স কার কার ভিতরে, এই ক্যাপিটাল কিউ অ্যান্ড স্মল কিউ এর ভিতরে। তো এই দুইটা চার্জ বডিরই চার্জ আমাদের কাছে দেওয়া থাকে, কোনোটা 10, কোনোটা ধরে নিলাম এটা হচ্ছে 10 কুলম, এটা হচ্ছে 5 কুলম। এদের ভিতরে ফোর্স বের করলাম, কিন্তু এই ফোর্সটাকে কি ইন্টেন্সিটি বলতে পারবো? এই ফোর্সটাকে কিন্তু আমরা ইন্টেন্সিটি বলতে পারবো না। তাহলে ইন্টেন্সিটি আমরা কাকে বলবো? সো আমি ঠিক নিচে এটার মতো আরও এরকম দুইটা চার্জ বডি ড্র করে ফেললাম। এই দুইটা চার্জ বডি ড্র করে ফেললাম, তারপরে তাদের সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্সটুকু সেটুকু আমি ডি দিয়ে ডিনোট করলাম। তাহলে এই চার্জটা হচ্ছে আমার ক্যাপিটাল কিউ, এই চার্জটা হচ্ছে আমার স্মল কিউ। এখন আমি যদি বলি ক্যাপিটাল কিউ ঠিকই 10 কুলম্বই আছে, বাট স্মল কিউ এটা 1 কুলম্ব হয়ে গেছে। অন দ্যাট টাইম এদের ভিতরেও কিন্তু এখন ফোর্স বের করা পসিবল, এবং সেই ফোর্সটা কি হবে? ফোর্সটা হবে 9 × 10⁻⁹ ইন্টু এই 10 × 1 ডিভাইডেড বাই ডি। ডি এর ভ্যালু যদি 2 ধরি, ধরো যে 2 মিটার, তাহলে এই 2 এর উপরে একটা স্কোয়ার দিতে হবে। তো এখন এই ফোর্সটাকে আমি ইন্টেন্সিটি বলতেছি। কেন বলতেছি? ঠিক আছে, এই ফোর্সটাকে কেউ যদি ইন্টেন্সিটি বলে আমি বলবো যে সে ঠিক বলেনি, কিন্তু এই ফোর্সটাকে যদি আমি ইন্টেন্সিটি বলি তাহলে কেউ কিছুই বলবে না, কারণ আসলেই এটা ইন্টেন্সিটি। এর কারণটা হচ্ছে এখানটায় যে কিউটা ছিল, ঠিক আছে, সেটা ছিল 5 কুলম, আর এখানে যে চার্জের অ্যামাউন্টটা সেটা হচ্ছে 1 কুলম। তাহলে কোনো একটা চার্জ বডির 1 কুলম কোনো চার্জড বডিকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট বা রিপেল করে, ঠিক আছে, সেটাই হচ্ছে ওই চার্জড বডির, যেটা 1 কুলম কোনো চার্জকে অ্যাট্রাক্ট বা রিপেল করছে যে ফোর্স দিয়ে, সেই ফোর্সটা হচ্ছে ওই চার্জড বডির কি ইন্টেন্সিটি। এটা কিন্তু এই 1 কুলম চার্জের ইন্টেন্সিটি না, এটা কিন্তু কিউ কুলম, দ্যাট ইজ 10 কুলম চার্জের ইন্টেন্সিটি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ধরো যে আমার এই 10 কুলম চার্জ বডিটা এখানটায় আছে, এই 10 কুলম চার্জ, তাহলে এই 10 কুলম চার্জ একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। তো এই ইলেকট্রিক ফিল্ডটা আবার কি? ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সেইটুকু স্পেস বা সেইটুকু জোন যার ভিতরে এ অন্য কোনো চার্জড বডিকে অ্যাট্রাক্ট আর রিপেল করতে পারে। ধরলাম যে 10 কুলম চার্জ বডির এই স্পেসটা আছে বা এই জোনটুকু আছে, যেই জোনের ভিতরে তার অ্যাট্রাক্টিং আর রিপালসিং যে ফোর্সটা আছে সেটা খুবই অ্যাক্টিভ। দ্যাট ইজ
এখানটায় যদি আমরা কোনো চার্জকে নিয়ে আসি, ধরো যে কিউ কুলম পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, এর ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি এটা রাখি, তাহলে ওকে, যেহেতু সে নিজে পজিটিভ, সে একে দূরে ঠেলে ফেলে দিবে। আর যদি মাইনাস কিউ কুলম কোনো চার্জ রাখি, তাহলে সে তাকে ওই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আছে, মানে কি, সে তার আওতার ভিতরে আছে। দ্যাট ইজ উইদিন দ্য ইলেকট্রিক ফিল্ড থাকা মানে কি, ওই লিমিটটার ভিতরে, ওই জোনটুকুর ভিতরে সে তার অ্যাট্রাকটিভ বা রিপালসিভ যে মানে কি ফোর্স অ্যাক্ট করার তার যে ক্যাপাসিটি আছে, সে সেটা অ্যাপ্লাই করবেই। এবং সেক্ষেত্রে ওই কিউ কুলম চার্জ, যেটা ওর থেকে আমরা ধরেই নিলাম যে ওটা অনেক স্মলার কোয়ান্টিটি চার্জ, সো সে ওকে কি দূরে ঠেলে দিবে, কারণ পজিটিভ একটা আরেকটাকে রিপেল করবে, এটা তোমরা জানো। আর এইটা দেখো, এটা নেগেটিভ, সো ও কি অ্যাট্রাক্ট করে তার সেন্টারের দিকে নিয়ে যাবে। কিন্তু যদি কেউ কিউ কুলম চার্জ এই যে তার ইলেকট্রিক ফিল্ডের বাইরে রাখে, তাহলে কিন্তু তার কোনো অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ক্যাপাসিটি সে কিন্তু সেখানটায় অ্যাপ্লাই করতে পারবে না। দ্যাট ইজ সে খুব ফ্রিলি এখানটায় থাকবে, কারণ এর কোনো ইম্প্যাক্ট এই ওর ইলেকট্রিক ফিল্ডের বাইরে থাকবে না। তাহলে একটা চার্জ বডির সারাউন্ডিং যে স্পেসটা আছে, যতটুকু স্পেস বা জোনের ভিতরে সে তার অ্যাট্রাক্টিং ও রিপালসিং যে ফোর্সটা, সেটা সে কি করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, সেইটুক জোনকেই আমরা সেই চার্জ বডির ইলেকট্রিক ফিল্ড বলতে পারবো। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা আমরা একটু লিখে নিই। ইলেকট্রিক ফিল্ড, এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমার সাথে সাথে তোমরাও লিখবা। ইলেকট্রিক ফিল্ড এর ডেফিনেশন কি? The surrounding space or zone around a charged body. Surrounding space or zone around a charged body. তাহলে একটা চার্জড বডির চারপাশে যে স্পেস আর জোনটুকু থাকে অ্যারাউন্ড আ চার্জড বডি, within which it can apply its attracting or repulsing force is called electric field of that charged body. সো বেনজির একটা চৌধুরী লিখেছে, স্যার আমরা আবার একটু আমারে আবার একটু বুঝান। সো দেখো, এই যে এইটা তো আবার বুঝাবোই, দেখো একটু। সো একটা ইলেকট্রিক ফিল্ড যে কোনো একটা চার্জড বডির জন্যই তৈরি হয়। যার চার্জ নাই তার কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ফিল্ড থাকবে যেই অবজেক্টের চার্জ আছে সেই অবজেক্টের। তো ওই অবজেক্টের সারাউন্ডিং যে স্পেস, মানে ওর চারপাশে যে স্পেসটুকু আছে বা জায়গাটুকু আছে, সেই জোনটাতে যতদূর পর্যন্ত তার এই অ্যাট্রাক্টিং ও রিপালসিং ফোর্সটা সে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, সেই জোনটুকু বা সেই স্পেসটুকুকে সেই চার্জ বডির ইলেকট্রিক ফিল্ড বলা হবে। যেমন ধরো যে এটা একটা অবজেক্ট, এর ভিতরে 10 কুলম চার্জ আছে। এখন আমরা এই ডট ডট করে একটা জোন অর স্পেস তৈরি করে দেখিয়েছি এখানটায়। আমরা বলছি এই উইদিন দিস জোন সে কাউকে অ্যাট্রাক্ট বা রিপেল করতে পারবে। কাকে অ্যাট্রাক্ট বা রিপেল করতে পারবে? আদার কোনো চার্জড বডিকে। যার চার্জ নাই তাকে কিন্তু সে অ্যাট্রাক্টও করতে পারবে না, রিপেলও করতে পারবে না। তাহলে অ্যাট্রাক্ট অর রিপেল করার ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে যাকে আমরা এর ভিতরে নিয়ে আসবো, সে অবশ্যই তাকে কি হতে হবে? কোনো একটা চার্জড বডি হতে হবে। তো আমরা এইভাবে বুঝিয়েছি যে আমরা যদি এখানে পজিটিভ চার্জ রাখি, তাহলে ওর চার্জ কিন্তু পজিটিভ, সামনে কিছু নাই মানে পজিটিভ সাইন আছে, তাহলে সে তাকে রিপেল করে দূরে সরিয়ে দিবে। কিন্তু কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে তার ওই সারফেস বা জোনের ভিতরে তাকে থাকতে হবে যত দূর
পর্যন্ত সে তার অ্যাট্রাক্টিং অর রিপেলিং ফোর্সটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই ডট ডট করে যে সার্কেলটুকু আমি তৈরি করেছি, আমি বুঝাচ্ছি বা বুঝাতে চাচ্ছি যে এই এতটুকু জোনের ভিতরে সে তার অ্যাট্রাক্টিং বা রিপালসিং যে ফোর্সটা আছে সেটা সে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই কিউ পজিটিভ চার্জ রাখলে এই উইদিন দিস জোন, তাহলে সে তাকে রিপেল করতে পারবে, বা মাইনাস কিউ কুলম চার্জ রাখলে সে তাকে কি অ্যাট্রাক্ট করতে পারবে। কিন্তু আমি যদি তার এই যে সারাউন্ডিং স্পেসটা যতদূর পর্যন্ত সে অ্যাট্রাক্ট ও রিপেল করতে পারে তার বাইরে যদি কোনো চার্জ রাখি, তাহলে এর উপরে তার কোনো ইম্প্যাক্টই হবে না, এ ফ্রিলি থাকবে, এর উপরে তার কোনো ইম্প্যাক্টই হবে না, কারণ সে তার ইলেকট্রিক ফিল্ডের বাইরে আছে। দ্যাট ইজ যতটুকু জোনের ভিতরে সে অ্যাট্রাক্ট আর রিপেল করতে পারে সেই জোনটুকুর সে বাইরে আছে। এ কারণে এই চার্জ বডির তার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না। দ্যাট ইজ এই চার্জ বডির কোনো ইম্প্যাক্টই থাকবে না এই প্লাস কিউ কুলম চার্জের উপরে। যদি সে এই ডট ডট করে যে আমরা ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করেছি, মানে সারাউন্ডিং যে স্পেসটাকে আমরা ডট ডট করে তৈরি করেছি, তার বাইরে যদি কেউ থাকে তখন তার উপরে এই চার্জ বডির কোনো ইম্প্যাক্ট থাকবে না। তাহলে একটা চার্জ বডির অ্যাট্রাক্টিং বা মানে কি রিপেলিং যে ফোর্স, সেই ফোর্সটা সে শুধুমাত্র একটা সার্টেন জোনের ভিতরেই অ্যাপ্লাই করতে পারে। যে সার্টেন জোনের ভিতরে সে তার অ্যাট্রাক্টিং বা রিপালসিভ সেই ফোর্সটা অ্যাপ্লাই করতে পারে, সেই জোনটুকুকেই বা সেই সারফেস মানে সারাউন্ডিং সারফেসটাকেই আমরা কি বলতে পারি, সারাউন্ডিং স্পেসটাকেই আমরা তার কি বলতে পারি, ইলেকট্রিক ফিল্ড বলতে পারি। এটাই আমি বুঝিয়েছি। তাহলে এই ডেফিনেশনটা তোমরা একটু লিখে নিবা। সারাউন্ডিং স্পেস অর জোন অ্যারাউন্ড আ চার্জ বডি within which it can apply its attracting or repulsing force is called electric field of that charged body. তাহলে যতটুকু জায়গার ভিতরে সে অ্যাট্রাক্ট করতে পারবে, যতটুকু জায়গার ভিতরে সে রিপেল করতে পারবে, সেটাই হচ্ছে কোনো চার্জড বডির ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আমরা এখানটায় শিখে গেলাম। তো ইলেকট্রিক ফিল্ড, যদি এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন, এবং আমরা আবার এই ইলেকট্রিক ফিল্ডের জন্যই কিন্তু ইন্টেন্সিটি বা ভোল্টেজ আমরা পেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা এখানটায় যেটা দেখলাম সেটা হচ্ছে ইন্টেন্সিটি সব ফোর্সকেই বলা যাবে না। কোন ফোর্সটাকে বলা যাবে ইন্টেন্সিটি? যদি চার্জ দুইটার ভিতরে যে কোনো একটা চার্জ 1 কুলম্ব হয়, তাহলে সেই দুইটা চার্জের ভিতরে যে ফোর্স তাকে ইন্টেন্সিটি বলা যায়। তাহলে আমি আবার বলি, এইখানটাও দুইটা চার্জের ভিতরে ফোর্স বের করেছি, আবার এখানটায়ও দুইটা চার্জের ভিতরে ফোর্স বের করেছি। এটাকে ইন্টেন্সিটি বললাম না, এটাকে বললাম কি, ইন্টেন্সিটি। আর আমরা প্রথমেই বলেছি ইন্টেন্সিটি ইজ এ টাইপ অফ ফোর্স। এখন আমরা তাহলে কোন টাইপের ফোর্সকে ইন্টেন্সিটি বলবো? যদি যে দুইটা চার্জের ভিতরে অ্যাট্রাক্টিং আর রিপেলিং ফোর্স যদি অ্যাক্ট করে, এবং সেই চার্জড বডি দুইটার একটার চার্জ যদি 1 কুলম্ব হয়, অন দ্যাট টাইম তাদের ভিতরে যে ফোর্স সেটাকে আমরা তাদের ভিতরে ইন্টেন্সিটি বলতে পারবো। তাহলে ইন্টেন্সিটি কোন চার্জের হবে, 1 কুলম্বের নাকি বড়টার? সো লার্জার অ্যামাউন্টের যে চার্জ যে বডিতে আছে সেই বডির ইন্টেন্সিটি হবে। 1 কুলম্ব চার্জের ইন্টেন্সিটি এটা কখনোই না। তাহলে দুইটা চার্জের ভিতরে যদি একটা 1 কুলম্ব হয় আর একটা ওটার চাইতে বড় হয়, অন দ্যাট টাইম তখন ওই লার্জার কোয়ান্টিটি যেই চার্জের মানে যেই অবজেক্টের ভিতরে লার্জার কোয়ান্টিটির চার্জ পাবো, সেই ইন্টেন্সিটিটা সেই অবজেক্টটারই হবে। এখন আমরা একটু ডিটেলসে যাই, ইন্টেন্সিটি নিয়ে আর একটু কথা বলি। তাহলে একটু আগে আমরা দেখে আসলাম দুইটা ফোর্সের ভিতরে একটা যদি 1 কুলম্ব হয়, তাহলে ওই ফোর্সটাকে আমরা কি ইন্টেন্সিটি বলতেছি। তাহলে ইন্টেন্সিটির ডেফিনেশনে আমরা একটু আসি, ইন্টেন্সিটি আসলে আমরা কাকে বলবো। সো ইন্টেন্সিটি সম্পর্কে তোমরা আগে ভাগেই অনেক কিছু জানো, কারণ ক্লাস 9-10-এ ইন্টেন্সিটি করে আসছো। ফারিয়া জাহিন খান তো আগের থেকেই এই ইন্টেন্সিটি ফোর্স দিয়ে বের করতো, ঠিক আছে? আগে থেকেই আমি দেখছি ফারিয়া জাহিনকে ক্লাস 9-10-এ থাকতেই ইন্টেন্সিটি সে ফোর্স দিয়েই বের করতো। কাজেই ফারিয়া জাহিনের তো আরও সুবিধা, সে তো বুঝতেই পারছে মনে হয়। এখন দেখো যে ইন্টেন্সিটি কাকে বলবো আমরা, ঠিক আছে? এই হচ্ছে আমার, ধরো যে সেই ইলেকট্রিক ফিল্ডটা একটু আগে যেটা ড্র করলাম, এই হচ্ছে আমার সেই ইলেকট্রিক ফিল্ড। এটা 10 কুলম্ব চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ড্র করেছিলাম। সো
এটা কার ইলেকট্রিক ফিল্ড? এই 10 কুলম্ব একটা চার্জড বডি, সেই চার্জড বডির ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এখন এই চার্জ বডির কি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আমরা যদি একটা টেস্ট চার্জ রাখি, মানে এর কত ইন্টেন্সিটি সেটা চেক করতেছি, তাহলে আমরা টেস্ট চার্জ সবসময় কি হয় 1 কুলম্ব চার্জ। সো 1 কুলম্ব চার্জ আমি যদি ওর ইলেকট্রিক ফিল্ডের ভেতরে রেখে দিই, তাহলে এই 1 কুলম্ব চার্জ একটা ফোর্স ফিল করবে। তো এ যেহেতু পজিটিভ, সে তাকে কি রিপেল করবে বা দূরে সরিয়ে দিবে, এরকম একটা ফোর্স তার উপর সে অ্যাক্ট করবে, অ্যাপ্লাই করবে। তাহলে এই 1 কুলম্ব চার্জ যে ফোর্সটুকু ফিল করতেছে কারো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এসে, সেই ফোর্সটাকেই আমরা কি বলি? সেই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বলি। তাহলে যে কোনো ইলেকট্রিক ফিল্ড হতে পারে। ধরো যে এটা হচ্ছে একটা রুদবা ইলেকট্রিক ফিল্ড, এই হচ্ছে একটা রুদবা ইলেকট্রিক ফিল্ড। এখন এই রুদবার ধরো যে শত্রু হচ্ছে 1 কুলম্ব চার্জ, এটা হচ্ছে রুদবার ইলেকট্রিক ফিল্ড। এই রুদবা ধরো যে একটা চার্জড বডি, এই চার্জড বডি হচ্ছে রুদবা, ঠিক আছে? এবং রুদবার ভিতরে ধরো যে 50 কুলম্ব চার্জ আছে। তাহলে রুদবা একটা ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রুদবার শত্রু 1 কুলম্ব চার্জ যদি আমরা রাখি, তাহলে রুদবা ওকে দূর দূর করে তাড়িয়ে দিবে, তার মানে কি তাকে রিপেল করবে, ঠিক আছে? তাহলে সে একটা ফোর্স ফিল করতেছে। এখন যদি +1 কুলম্ব চার্জ, যদি রুদবার চার্জ হতো -50 কুলম্ব, তখন +1 কুলম্ব চার্জ এখানটায় রাখলে রুদবা আবার ওকে কি করতো? অ্যাট্রাক্ট করতো, ঠিক আছে? তাহলে রুদবা পজিটিভ থাকলে সে পজিটিভ 1 কুলম্ব চার্জকে ঠেলে দূরে সরিয়ে দিত, তার ইলেকট্রিক ফিল্ড থেকে বের করে দিত, ঠিক আছে? কিন্তু যখন রুদবা নিজেই নেগেটিভ হতো, তখন সে কিন্তু 1 কুলম্ব চার্জকে অ্যাট্রাক্ট করে তার সেন্টারের দিকে নিয়ে যেত, ঠিক আছে? তাহলে এই উইদিন দিস ইলেকট্রিক ফিল্ড, এই 1 কুলম্ব চার্জ আইদার অ্যাট্রাকটিভ ফোর্স অর রিপালসিভ ফোর্স ফিল করতে পারে। তাহলে আমরা যে কোনো ইলেকট্রিক ফিল্ডে এই 1 কুলম্ব চার্জ যে ফোর্সটা ফিল করবে, সেটাকেই আমরা কি বলবো? ওই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি, 1 কুলম্ব চার্জের ইন্টেন্সিটি না, কিন্তু ওই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি। তাহলে আমরা এটা ডেফিনেশনটা একটু লিখে ফেলি। ফোর্স হুইচ an unit positive charge feel when brought inside electric field of a charged body is called intensity of that charged body. Intensity of that charged body. Charged body. তাহলে যে কোনো চার্জড বডির ভিতরে 1 কুলম্ব চার্জ নিয়ে আসলে আমরা দেখতে পেয়েছি সে কখনো অ্যাট্রাক্টেড হয় সেই ফিল্ড দিয়ে, আবার কখনো সেই ফিল্ড দিয়ে কি রিপেলড হয়। তো এই 1 কুলম্ব একটা পজিটিভ চার্জকে আমরা যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিয়ে আসি, তখন সে যে ফোর্সটা ফিল করবে, সেই ফোর্সটাকে আমরা সেই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বলবো, নট 1 কুলম্ব চার্জের ইন্টেন্সিটি। মনে রাখবা 1 কুলম্ব চার্জ হচ্ছে এখানে টেস্ট চার্জ। এটা কেন রাখছি আমরা? এটা রাখছি যে ওর ইন্টেন্সিটি কত সেটা কি জাস্টিফাই করার জন্যে। তো সেক্ষেত্রে টেস্ট চার্জের কখনো ইন্টেন্সিটি হবে না, ইন্টেন্সিটিটা হবে ইলেকট্রিক ফিল্ডের। এটা একটু মাথায় রাখো। তাহলে আমরা কি লিখেছি ডেফিনেশনে? ফোর্স হুইচ অ্যান ইউনিট পজিটিভ চার্জ ফিল। তাহলে একটা ইউনিট পজিটিভ চার্জ যে ফোর্সটা ফিল করতেছে কখন? যখন একটা ইলেকট্রিক, কোনো একটা অবজেক্টের ইলেকট্রিক ফিল্ডের ভেতরে তাকে নিয়ে যাচ্ছে। হোয়েন ব্রট ইনসাইড ইলেকট্রিক ফিল্ড অফ এ চার্জড বডি, একটা চার্জড বডির ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যখন এই ইউনিট চার্জটাকে নিয়ে যাচ্ছি, তখন সে যে ফোর্সটা ফিল করতেছে বাবা, সেই ফোর্সটাই হচ্ছে সেই চার্জড বডিটার ইন্টেন্সিটি। এই এ যে ফোর্স ফিল করবে সেটা ওর ইন্টেন্সিটি না, এই ইলেকট্রিক ফিল্ড যেই বডিটার জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে তার ইন্টেন্সিটি। এটা হচ্ছে 10 কুলম্ব চার্জের ইন্টেন্সিটি, ঠিক আছে? তাহলে ইন্টেন্সিটি কি সেটা আমরা
ডিফাইন অলরেডি করে ফেলেছি, ঠিক আছে। এখন আমরা ম্যাথমেটিক্যালি যাব ইন্টেন্সিটি বের করতে। একটু আগে আমরা দেখেছি, তারপরেও আমরা ম্যাথমেটিক্যালি একটু জেনে ফেলি যে আসলে ইন্টেন্সিটিটা আমরা কিভাবে বের করব। এই হচ্ছে দুইটা চার্জ বডি, এটার চার্জ আমরা ধরে ফেললাম ক্যাপিটাল কিউ, এটার চার্জ আমরা ধরে ফেললাম স্মল কিউ, এবং স্মল কিউ যে 1 কুলম্ব সেটা আমরা লিখে ফেললাম এখানটায়। এই যে ক্যাপিটাল কিউ, এটার একটা চার্জ থাকতে পারে, এটা 10 কুলম্ব হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে আমরা মানে কি ইকুয়েশন বের করব, এখন ম্যাথমেটিক্স করার জন্য ইকুয়েশন বের করব। তো এটা 1 কুলম্ব, আপাতত আমরা একটু ভুলে যাই যে এটা 1 কুলম্ব, ঠিক আছে, বা এটা 10 কুলম্ব, একটু ভুলে যাই। এমনিতে আমরা তাদের ভিতরে কি বের করতে চাই, ইন্টেন্সিটি বের করতে চাই। তো ইন্টেন্সিটি যে ফোর্সের ইকুইভ্যালেন্ট সেটা কিন্তু আমরা জানি, কখন ফোর্সের ইকুইভ্যালেন্ট হবে সেটাও আমরা জানি, যখন এটা 1 কুলম্ব হবে তখন ফোর্সের ইকুইভ্যালেন্ট হবে। কিন্তু আপাতত এটা আমরা ভুলে যেতে চাই যে এটা 1 কুলম্ব বা এটা 10 কুলম্ব, এটা আমরা ভুলে যেতে চাই। শুধু এই বড় চার্জটাকে কিউ অ্যান্ড ছোট চার্জটাকে স্মল কিউ, এবং তাদের ভিতরে ডিস্টেন্সকে আমরা আর বা ডি দিয়ে ডিনোট করা যাবে। সো এদের ভিতরে ডিস্টেন্সটাকে আমরা কখনো কখনো আর, কখনো কখনো ডি দিয়ে ডিনোট করতে পারি, কোনো সমস্যা নেই। ডি আর আর এটার ভিতরে কখনো কনফিউজ থাকবে না। ডি মানেও ডিস্টেন্স বুঝবা, আর মানেও কি বুঝবা, ডিস্টেন্স বুঝবা। সো লাবিবা হক কোয়েশ্চেন কোয়েশ্চেন করেন, লিখেন আপনি। সো এদের ভিতরে ফোর্সটা ধরলাম এফ, ঠিক আছে। এখন এই ফোর্সটা যদি এফ হয় তাহলে তো আমরা জানি এফ হচ্ছে 9 × 10⁹ ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার অর আর স্কোয়ার। সো আর স্কোয়ার লিখলাম, ঠিক আছে। আরেকটা ফেনোমেনা আমরা চিন্তা করি এখানটায়, কি ফেনোমেনা, যে এই যে আমরা রুথবার ইলেকট্রিক ফিল্ড ড্র করেছিলাম, তো এই রুথবার চার্জই আমরা এখানটায় কিউ ধরে নিলাম। এই হচ্ছে রুথবার ইলেকট্রিক ফিল্ড, মানে এতটুকু স্পেস জুড়ে সে অ্যাট্রাক্ট বা রিপেল করতে পারে। এর বাইরে কেউ থাকলে, কোনো চার্জ থাকলেও সে তাকে অ্যাট্রাক্ট বা রিপেল করতে পারবে না। এই হচ্ছে আমাদের রুথবা, ঠিক আছে। তাতে কিউ চার্জ আছে, কত চার্জ আছে, কিউ চার্জ আছে। এখন যদি বলে যে রুথবা, ঠিক আছে, এই কাউকে এফ ফোর্স দিয়ে দূরে ঠেলে দিচ্ছে, বা এফ ফোর্স দিয়ে কোনো একটা চার্জ বডিকে তার কাছে টানছে, যেটাই করুক না কেন। ধরো যে এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কিউ চার্জ আমরা রেখেছি, এই পয়েন্টটাতে কিউ চার্জ রেখেছি, এবং এই কিউ চার্জটা এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এই এফ ফোর্স ফিল করতেছে। তাহলে আমরা এখানটায় লিখতে পারি কিউ চার্জ কতটুক ফোর্স ফিল করতেছে এফ নিউটন ফোর্স, ঠিক আছে। তাহলে কিউ চার্জ এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রাখার কারণেই এই রুথবা তাকে এফ নিউটন ফোর্স দিয়ে হয় অ্যাট্রাক্ট করছে, না হলে রিপেল করছে, কিছু একটা করছে। সো আমরা কিউ চার্জকে জিজ্ঞেস করলাম, ভাই কত ফোর্স ফিল করতেছো? সে বলল যে ভাই এফ নিউটন ফোর্স ফিল করতেছে। খুবই ভালো, কিন্তু কিউ চার্জ কত নিউটন ফোর্স ফিল করলো সেটা তো আমাদের দিয়ে কোনো কাজ হবে না, আমাদের এটা দিয়ে কাজ হবে, ইউনিট পজিটিভ চার্জ কতটুকু ফোর্স ফিল করলো, তাহলে আমরা ইন্টেন্সিটিতে যেতে পারবো। তো এই রুথবার ইলেকট্রিক ফিল্ডে কে আসছে, কিউ চার্জ আসছে, সে এফ ফোর্স ফিল করতেছে। এখন আমরা তো জানি ইন্টেন্সিটি বের করতে গেলে ইউনিট চার্জ, দ্যাট ইজ 1 ইউনিট পজিটিভ চার্জ, এটাকে আমরা 1কে ইউনিট বলি। তাহলে ইউনিট চার্জ এই রুথবার ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি ঢুকে যায় তাহলে সে কত ফোর্স ফিল করবে, তাহলে সে এফ বাই কিউ ফোর্স ফিল করবে। অ্যান্ড ইউনিট চার্জ একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যে ফোর্সটুকু ফিল করে সেটাই কি, সেই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি। তাহলে এখানটায় ইলেকট্রিক ফিল্ডটা কার বাবা, রুথবার। তাহলে রুথবার ইন্টেন্সিটি কি সেটা আমরা পেয়ে গেছি। তাহলে ইন্টেন্সিটি অফ রুথবা, রুথবার ইন্টেন্সিটি এটা। তাহলে রুথবার ইন্টেন্সিটি হচ্ছে এফ বাই কিউ, ঠিক আছে। তাহলে রুথবাতে কিউ চার্জ ছিল, তার ইন্টেন্সিটি হচ্ছে কি এফ বাই কিউ। তাহলে
এই যে এফ ইকুয়ালস কি হবে, এফ ইকুয়ালস কি হবে বাবা, এই ফোর্সের অ্যামাউন্ট হচ্ছে ই ইন্টু কিউ। তাহলে এই যে আমরা এই ফোর্স ইকুয়ালস ই কিউ, এটা আমরা বলতে পারবো এখান থেকে। তাহলে ফোর্স ইকুয়ালস ই কিউ আমরা জানি। তাহলে এই ফোর্সের জায়গায় যদি আমরা ই কিউ বসিয়ে দিই, আমরা একটু আগেই দেখলাম ফোর্স ইকুয়ালস ই কিউ আমরা লিখতে পারি। তাহলে এই চার্জ মানে কি ইন্টেন্সিটির ডেফিনেশনের যে কনসেপ্ট থেকে আমরা কিন্তু এই রুটবার ইন্টেন্সিটি বের করেছি। রুটবার ইন্টেন্সিটি হচ্ছে রুটবাতে যদি ইউনিট পজিটিভ চার্জ যায় তাহলে সে যতটুকু ফোর্স ফিল করবে। তো আমরা ধরে নিয়েছি কিউ চার্জ এখানটায় যখন ছিল, কিউ চার্জকে জিজ্ঞেস করেছি বাবা কতটুকু ফোর্স ফিল করলাম, বলল যে রুটবা এফ ফোর্স দিয়ে তাকে পুশ বা পুল করছে। তো আমরা ইউনিট চার্জ এখানে দিলে সে কতটুকু ফোর্স রুটবা তার উপরে অ্যাপ্লাই করবে সেটা আমরা পেয়ে যাব, এবং ইউনিট চার্জের উপরে রুটবা যতটুকু ফোর্স অ্যাপ্লাই করবে সেটাই হচ্ছে রুটবার কি ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটি হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এই টেস্ট চার্জ। তো এই টেস্ট চার্জটা কিন্তু আমরা 1 কুলম না নিয়ে কিউ কুলম নিয়েছিলাম, সো 1 কুলমের জন্য পরেই বের করে ফেলেছে। তাহলে এই টেস্ট চার্জ দিয়ে আমরা ইন্টেন্সিটি বের করেছি ই ইকুয়ালস এফ বাই কিউ, সো এফ হচ্ছে ই কিউ। সো এই এফের জায়গায় আমরা ই কিউ লিখে দিলাম, কারণ আমরা একটু আগে জেনে আসছি এফ হচ্ছে ই কিউ। ই কিউ হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু এই রুটবার চার্জ টেস্ট চার্জ, রুটবা আর টেস্ট চার্জের ভিতরে ডিফারেন্সের বা ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে আমরা শুধু ইন্টেন্সিটি চাই ই, তাহলে ই হবে কত, 9 ইন্টু 10⁹ ইন্টু রুটবার চার্জ টেস্ট চার্জ তাদের ভিতরে ডিস্টেন্সের স্কোয়ার, আর এই কিউটা নিচে চলে আসবে। তাহলে এই স্মল কিউ কেটে যাবে। তাহলে আমাদের কাছে ইন্টেন্সিটির যে ফর্মুলাটা আসে সেটা হবে 9 ইন্টু 10⁹ ইন্টু চার্জ অফ ইলেকট্রিক ফিল্ড ডিভাইডেড বাই ডিস্টেন্স between charges, that is 1 coulomb charge বা ইউনিট চার্জ অ্যান্ড ওই যেই চার্জ বডির ইন্টেন্সিটি বের করব সেই চার্জের ভেতরে ডিস্টেন্স। তাহলে দেখো টেস্ট চার্জ আমাদের ইন্টেন্সিটির উপরে কোনো ইম্প্যাক্টই রাখে না, টেস্ট চার্জগুলো কিন্তু কেটে যাচ্ছে। তাহলে যে চার্জটা থাকলো সেটা কার চার্জ, এটা হচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ডটার চার্জ, ঠিক আছে, যে 1 কুলম চার্জের চাইতে বড়। সো এখন তোমরা এখানটায় 1 কুলম কম্পেয়ার করো, এখানটায় 10 কুলম, তাহলে এই ইন্টেন্সিটিটা হচ্ছে 10 কুলম এই চার্জ বডিটার ইন্টেন্সিটি, যেটা ইউনিট পজিটিভ চার্জের উপরের কি অ্যাক্ট করে, ঠিক আছে। তাহলে ইন্টেন্সিটি সবসময় ইউনিট পজিটিভ চার্জের উপরে অ্যাক্টেড হবে। তো ইন্টেন্সিটির তাহলে ফর্মুলা এটা তো আমরা আগেই জেনেছি, ক্লাস 9-10-এ আমরা এটা জেনে আসছি, ঠিক আছে। তারপরেও কিন্তু আমাদের এটার উপরে কি রাখতে হবে, এটার উপরে একটা দখল রাখতে হবে। তো সেক্ষেত্রে ইন্টেন্সিটি জন্য টেস্ট চার্জের কোনো দরকার নাই, জাস্ট আমার ডিস্টেন্সটা দরকার। তো আমাকে জিজ্ঞেস করতে পারে যে এই হচ্ছে স্পৃহা, এই স্পৃহার থেকে কত, ধরো যে আর দূরে মানে স্পৃহার সেন্টার থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে, আর স্পৃহার চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ, ঠিক আছে। তাহলে এই স্পৃহা থেকে কত ডিস্টেন্সে পয়েন্ট আছে, পি, আর ডিস্টেন্সে, বলতেছে ওই পয়েন্টে স্পৃহার ইন্টেন্সিটি বের করো। তাহলে পি পয়েন্টে স্পৃহার ইন্টেন্সিটি অফ স্পৃহা অ্যাট পি পয়েন্টে স্পৃহার ইন্টেন্সিটি আমরা বের করতে চাই। তাহলে সেটাকে কিভাবে ডিনোট করব, সো ইপি কোন পয়েন্টে ইন্টেন্সিটি অফ স্পৃহাই থাকবে, কিন্তু কোন পয়েন্টে, পি পয়েন্টে, এটা আমি বের করতেছি। এর জন্য 9 ইন্টু 10⁹, যেহেতু কোনো মিডিয়াম বলা নাই, সো আমরা 1/4πε0 এর ভ্যালু 9 ইন্টু 10⁹, ঠিক আছে, সেটা ইউজ করব, ইন্টু, ঠিক আছে, যার ইন্টেন্সিটি তার চার্জ, কার ইন্টেন্সিটি, স্পৃহার ইন্টেন্সিটি, তাহলে স্পৃহার চার্জ, ঠিক আছে। কারণ এখানটায় কোনো চার্জ নাই, মানে এখানটায় আসলে 1 কুলম চার্জ আমরা মনে মনে ধরতে পারি। অনেকে কি করবে যে এখানটায় 1 কুলম চার্জ, এখানটায় কিউ কুলম চার্জ, এই দুইটার ভিতরে ফোর্স বের করে দিবে, বলবে যে ইন্টেন্সিটি, এবং আমি নিশ্চিত ফারিয়া জাহিন খান সেটাই করবে, যে এখানটায় যে পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে বলছে সেই পয়েন্টে সে 1 কুলম চার্জ ধরে নিবে,
আর এখানে তো কিউ কুলম্ব আছে, দ্যাট ইজ এটা 50 বা 60 বা 100 যেটাই থাক না কেন, তাহলে এই দুইটার ভিতরে ফোর্স বের করলেও কিন্তু ইন্টেন্সিটি বের হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা ফর্মুলা দিয়ে এভাবে ইন্টেন্সিটি বের করতে পারি। জাস্ট আমাদের এই ইলেকট্রিক ফিল্ড যার জন্য তৈরি হয়েছে সেই স্পৃহা চার্জড বডি, তো সেই স্পৃহা চার্জড বডি থেকে কত দূরে আমার ইন্টেন্সিটি বের করতে হবে সেই ডিস্টেন্সটা দরকার। তাহলে ইলেকট্রিক ফিল্ডের চার্জ দরকার আর ডিস্টেন্স দরকার, এই দুইটা হলেই আমি ফর্মুলা দিয়ে ইন্টেন্সিটি বের করে ফেলতে পারবো। তাহলে ইন্টেন্সিটি অফ স্পৃহা অ্যাট পি পয়েন্ট আমি কিভাবে বের করব? সো 9 × 10⁻⁹ ইন্টু যার ইন্টেন্সিটি তার চার্জ, কার ইন্টেন্সিটি? স্পৃহা, তাহলে স্পৃহার চার্জটা উপরে থাকবে। ঠিক আছে, আর ডিভাইডেড বাই এই যে স্পৃহা থেকে ওই পয়েন্টটা, যেই পয়েন্টে আমি ইন্টেন্সিটি বের করতে চাই সেটার ডিস্টেন্স কতটুকু, সেটার ডিস্টেন্সের কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে, সেটার ডিস্টেন্সের স্কোয়ার দিতে হবে। তো সেক্ষেত্রে এই টাইপের ফর্মুলা তো তোমরা আগেই অ্যাপ্লাই করেছো। এখন এই টাইপেরও ম্যাথ কিন্তু আসে, ওই যে তোমরা যেগুলো দেখেছো যে ইন্টেন্সিটির প্রবলেমস অন ইন্টেন্সিটি কি টাইপের প্রবলেম আসতে পারে? দেখো, এটাকে ধরো যে 16 কুলম চার্জ এর একটা সেন্টার আছে, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে 9 কুলম চার্জ এর একটা সেন্টার আছে। তো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া আছে ধরো যে 1 মিটার। ঠিক আছে, সো তোমাকে জিজ্ঞেস করবে অ্যাট হুইচ পয়েন্ট অফ দেয়ার কানেক্টিং লাইন intensity for both charges will be same or equal or resultant intensity will be 0। তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আমরা এসএসসি লেভেলে করে আসছি এবং এগুলো কিন্তু এইখানটায়ও আসে, ইন্টারমিডিয়েটে ইভেন বোর্ড কোয়েশ্চেন করে এই প্রবলেমগুলোর উপরে। তো সেক্ষেত্রে তোমাদের জন্য একটা আপার হ্যান্ড যে তোমরা এই টাইপের প্রবলেমসগুলো ওয়াইডলি করে এসছো। তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে, এটা হচ্ছে এ চার্জড বডি, এটা হচ্ছে বি চার্জড বডি। এখানটায় আমাদের কোয়েশ্চেন হচ্ছে কি, অ্যাট হুইচ পয়েন্ট অফ দেয়ার কানেক্টিং লাইন intensity for both charges will be equal or কি আসতে পারে? এই ইন্টেন্সিটি ফর বোথ চার্জেস উইল বি ইকুয়াল মানে কি, নেট আর রেজাল্টেন্ট ইন্টেন্সিটি 0। ঠিক আছে, বলতে পারে অ্যাট হুইচ পয়েন্ট অফ দেয়ার কানেক্টিং লাইন resultant or net intensity will be 0। সো যে কোনোভাবেই কোয়েশ্চেন আসতে পারে। এখন দেখো, তাহলে কোথায় ইন্টেন্সিটিটা মানে আর কি তোমার ইকুয়াল হবে, বোথ চার্জের জন্য ইকুয়াল ইন্টেন্সিটি। তো তুমি চিন্তা করো ইন্টেন্সিটির ফর্মুলাটা একটু দেখো। ইন্টেন্সিটির ফর্মুলা ই হচ্ছে 9 × 10⁹ Q/r²। ঠিক আছে, সো এই ডিস্টেন্সের উপরে ইন্টেন্সিটি অনেকটাই ডিপেন্ড করে। ডিস্টেন্স যত বেশি হবে ইন্টেন্সিটি তত কম, তাই না? সো দ্য লার্জার উইল বি দ্য ডিস্টেন্স, দ্য স্মলার উইল বি ইন্টেন্সিটি। সো এই ডিস্টেন্স অ্যান্ড ইন্টেন্সিটি একটা আরেকটার কি ইনভার্সলি প্রপোর্শনাল। তো সেক্ষেত্রে আমাদের এই ডিস্টেন্সের উপরে কিন্তু ইন্টেন্সিটি ডিপেন্ড করে। তাহলে যেটা ডিস্টেন্স যদি কম হয় তাহলে ইন্টেন্সিটি বেশি হবে, আর ডিস্টেন্স বেশি হলে ইন্টেন্সিটি কম হবে। তাহলে যেহেতু বড় চার্জ আর ছোট চার্জের ইন্টেন্সিটি কি ইকুয়াল, ঠিক আছে, তাহলে আমরা এমন একটা পয়েন্ট নিব, সেটা কোথায় নিব? এই যে স্মলার চার্জের দিকে নিব। ধরে নিলাম এই পি পয়েন্টটাতে আমার কি এই চার্জের জন্য যা ইন্টেন্সিটি আর এই চার্জ বডির জন্য যা ইন্টেন্সিটি, এই দুইটা ইন্টেন্সিটি। আচ্ছা, ফারিয়া জাহিন খান ফুল পেজ চেয়েছে, ফুল পেজ একটু দেখালাম। সো আল্লাহ জানে ভিজিবল কিনা।
সো দেখতে পাচ্ছ? সো এটাই হচ্ছে ফুল পেজ। নাহলে আমি পরে আবার এই যে পেজগুলোর ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি বাবা, পেজগুলোর ছবি তুলে পাঠিয়ে দিব, কোনো চিন্তা নাই, ঠিক আছে? আমি একটু বুঝাই, একটু একটু দেখো এখানটায়। সো আমি যেটা বলতেছি, ইন্টেন্সিটি বেশি হবে কখন? যখন আমার ডিস্টেন্সটা কম হবে। আর ইন্টেন্সিটি কম হবে কখন? এই ডিস্টেন্স যদি বেশি হয় ইন্টেন্সিটি কিন্তু কমে যাবে, আর ডিস্টেন্স যদি কমে যায় ইন্টেন্সিটি বাড়বে। দ্যাট ইজ একটা আরেকটার ইনভার্স প্রপোর্শনাল, একটা আরেকটার ইনভার্স প্রপোর্শনাল, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের তাহলে এমন একটা পয়েন্ট পি নিতে হবে যেখানটায় ওর জন্য ইন্টেন্সিটি আর এই যে 9 কুলম চার্জের জন্য ইন্টেন্সিটি দুইটাই যাতে ইকুয়াল হয়, ওইটাই ওরা বলেছে। তাহলে আমরা 9 কুলম থেকে স্মলার ডিস্টেন্স, মানে ডিস্টেন্সটা যাতে কম হয় সেটা খেয়াল রাখবো। এবং এরকম ইন দিস টাইপ অফ কেস, ঠিক আছে, সব সময় মনে রাখবা যে তোমার নিউট্রাল পয়েন্টটা হবে, মানে যেই পয়েন্টে ইন্টেন্সিটি দুইটা চার্জের জন্য ইকুয়াল হবে সেটা হবে স্মলার চার্জের কাছে। তাহলে স্মলার চার্জকে এখানটায় 9 কুলম চার্জ হচ্ছে স্মলার, তাহলে এই নিউট্রাল পয়েন্টটা হবে এই 9 কুলম চার্জের কাছে। তাহলে কেন এইখানটায় আমার হচ্ছে এটা? কারণ যে স্মলার চার্জ, তো এখান থেকে অল্প দূরে হলে এর ইন্টেন্সিটিটা অনেক বেশি হবে, আর এটা তো অনেক বড় চার্জ, তাহলে এর থেকে অনেক বেশি দূরে হলে এর জন্য ইন্টেন্সিটিটা একটু কমবে। তখন এই দুইটা চার্জের জন্য একটা পয়েন্টে আমরা ইন্টেন্সিটি ইকুয়াল পেতে পারি, ঠিক আছে? তাহলে বড় চার্জের ইন্টেন্সিটি কমানোর জন্য বেশি ডিস্টেন্সে আমরা যাচ্ছি, আর ছোট চার্জের ইন্টেন্সিটিটা যাতে বড় চার্জের ইকুয়াল হয় এই কারণে ওখান থেকে কম ডিস্টেন্সে আমরা আসছি। তো অত কিছু জানার দরকার নেই, জানবা এটাই যে স্মলার চার্জ থেকে কাছে হবে নিউট্রাল পয়েন্ট। স্মলার চার্জ থেকে কোথায় হবে? কাছে হবে এই নিউট্রাল পয়েন্টটা। তাহলে এখানটায় আরেকটা জিনিস আছে, আই সাউন্ড কমায় দেন শিপু, আয় আয় শিপু, সাউন্ড কমান। তাহলে এটা দেখো যে এই হচ্ছে একটা চার্জ বডি, এই হচ্ছে আর একটা চার্জ বডি, ঠিক আছে? এখন আমি বলেছিলাম এটা হচ্ছে 16, এটা হচ্ছে 9, এবং দুইটাই কিন্তু পজিটিভ ইন নেচার, দুইটা চার্জই কি পজিটিভ চার্জ, ঠিক আছে? এখন দুইটাই পজিটিভ চার্জ দেখেই আমি কিন্তু এই নিউট্রাল পয়েন্টটা নিলাম কোথায়? নিউট্রাল পয়েন্টটা নিলাম তাদের কানেক্টিং লাইনের ভেতরে, সো উইদিন দ্য কানেক্টিং লাইন অফ টু বডিস, ঠিক আছে? তো কানেক্টিং লাইনের উপরেই নিউট্রাল পয়েন্টটা, এবং দুইটা চার্জের ভেতরে কিন্তু আমি কানেক্টিং লাইনের ভিতরে একটা পয়েন্ট নিয়েছি। আমি বলতেছি ওই পয়েন্টটাতে দুইটা চার্জের জন্য ইন্টেন্সিটি কি? ইন্টেন্সিটি দুইটা চার্জের জন্য ইন্টেন্সিটি সেম হবে, অথবা আমি বলতে পারি যে দুইটা চার্জের জন্য যে নেট ও রেজাল্টেন্ট ইন্টেন্সিটিটা সেটা 0 হয়ে যাবে এখানটায়। এখন যদি এরকম কোয়েশ্চেনটা হতো যে আমার একটা হচ্ছে নেগেটিভ চার্জ আর আরেকটা হচ্ছে আমার পজিটিভ চার্জ, ঠিক আছে, তখন আমি কি করতাম? একটা নেগেটিভ আর একটা পজিটিভ, তখন কিন্তু এই নিউট্রাল পয়েন্টটা চার্জ দুইটার মাঝখানে হবে না, তখন কিন্তু চার্জ দুইটার বাইরে চলে যাবে। কেন এটা বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, সেটা আমরা যদি একটু অবজার্ভ করি। বাইরে যাবে কিন্তু কোন দিকে যাবে? সব সময় এটাই মনে রাখবা, দুইটা চার্জ যখন সিমিলার তখন নিউট্রাল পয়েন্টটা দুইটা চার্জ বডির ভেতরে কানেক্টিং লাইনের উপরে কোনো একটা পয়েন্টে হবে, আর দুইটা চার্জ যখন ডিসিমিলার তখন এই নিউট্রাল পয়েন্টটা এই দুইটা চার্জ বডির বাইরে কানেক্টিং লাইনের উপরে কোনো একটা পয়েন্টে হবে। কিন্তু কোন দিকে হবে? সবসময় স্মলার চার্জ, এখানে স্মলার চার্জ কত? অনেকে বলবে যে স্যার -16 কুলম হচ্ছে স্মলার চার্জ, কিন্তু সেটা না, 9 কুলমটাই হচ্ছে স্মলার চার্জ। কারণ জাস্ট ম্যাগনিটিউড দেখো, সামনের সাইনগুলো দেখার দরকার নাই, ম্যাগনিটিউড ওর 16, ওর ম্যাগনিটিউড হচ্ছে 9, তো যার ম্যাগনিটিউড ছোট সেই হচ্ছে স্মলার চার্জ। তাহলে এই স্মলার চার্জ থেকে কাছে কোন দিকে হবে নিউট্রাল পয়েন্টটা? স্মলার চার্জের কাছে। তাহলে স্মলার চার্জের কাছে, তাহলে আমি এই পয়েন্টটাকে এইখানটায়
কি নিউট্রাল পয়েন্ট ধরবো, এটা হচ্ছে এই জায়গায় নিউট্রাল পয়েন্ট। সো আমি বলেছিলাম যে এ আর বি এর ভিতরে যে ডিস্টেন্সটুকু সেটা ছিল 1 মিটার, ঠিক আছে। তাহলে এখানেও এটা যদি এ বডি হয়, এটা যদি বি বডি হয়, এদের ভিতরে ডিস্টেন্সটা এখানেও কি হবে 1 মিটার। এখন আমি ধরে নিতে চাই যে স্মলার চার্জ থেকে এক্স মিটার দূরে আমার নিউট্রাল পয়েন্ট আছে, দ্যাট ইজ এই পয়েন্টে এই চার্জের জন্য যা ইন্টেন্সিটি হবে এই চার্জের জন্য ইন্টেন্সিটি একই হবে, মানে ইকুয়াল ইন্টেন্সিটি পাবো আমি। সো আমি কি ধরে নিচ্ছি, স্মলার চার্জ থেকে এক্স ডিস্টেন্স দূরে পি পয়েন্টে বোথ চার্জের জন্য ইন্টেন্সিটি ইকুয়াল হবে। এখানেও তাই, আমি এখানেও ধরে নিচ্ছি স্মলার চার্জ থেকে এক্স ডিস্টেন্স দূরে পি পয়েন্টে বোথ চার্জের জন্য ইন্টেন্সিটি কি হবে, ইকুয়াল হবে। তাহলে এখানে যদি এটা এক্স ডিস্টেন্স হয়, মানে স্মলার চার্জ থেকে পি যদি এক্স ডিস্টেন্সে হয়, তাহলে এই গ্রেটার চার্জ থেকে এই পি এর ডিস্টেন্সটা কত, পি এর ডিস্টেন্সটা হবে এই এতটুকু ডিস্টেন্স হবে কত, টোটালটাই ছিল 1, এইটুক ছিল এক্স, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 1 মাইনাস এক্স মিটার, এটা এক্স মিটার আর এটা 1 মাইনাস এক্স মিটার। এখন দেখো এটা হচ্ছে 1, এই স্মলার চার্জ থেকে নিউট্রাল পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে এই গ্রেটার চার্জ থেকে এই নিউট্রাল পয়েন্টের ডিস্টেন্স এতটুকু হবে এবং এটা হবে এই 1 প্লাস এক্স, দ্যাট ইজ 1 প্লাস এক্স মিটার, 1 প্লাস এক্স মিটার। এখন আমি দুইটা ম্যাথ একই সাথে করতে চাই একই সাথে করতে চাই, এর মানে হচ্ছে যে এটা হচ্ছে সিমিলার চার্জের জন্য, এটা হচ্ছে কি দুইটা চার্জ যখন সিমিলার টাইপের চার্জ বডি, আর এইগুলো চার্জ হচ্ছে একটা নেগেটিভ একটা পজিটিভ, দ্যাট ইজ ডিসিমিলার চার্জ, দ্যাট ইজ আনলাইক চার্জের জন্য, আনলাইক চার্জ। ফর আনলাইক চার্জেস আমরা এই ধরনের ক্যালকুলেশন করব, কিন্তু সব কিছু কিন্তু একই, নিউট্রাল পয়েন্টটা কিন্তু কি স্মলার চার্জের কাছে, নিউট্রাল পয়েন্টটা স্মলার চার্জের কাছে, ঠিক আছে। সো যদি এই সিমিলার চার্জ হয় তাহলে নিউট্রাল পয়েন্টটা দুইটা চার্জ বডির ভেতরে থাকবে, আর ডিসিমিলার চার্জ হলে এই নিউট্রাল পয়েন্টটা দুইটা চার্জ বডির বাইরে থাকবে কিন্তু স্মলার চার্জের কাছে থাকবে, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো। এখন আমি ফার্স্ট যে ফিগারটা সেখানটায় আমি ইন্টেন্সিটি বের করব, ইন্টেন্সিটি অ্যাট পি ফর 16 কুলম চার্জ। তাহলে ইন্টেন্সিটি অ্যাট পি ফর 16 কুলম চার্জ, এই 16 কুলম চার্জের জন্য পি পয়েন্টে ইন্টেন্সিটি কী হবে, সো এটাকে আমি E1 নাম দিলাম, এবং এই ইন্টেন্সিটিটা হবে কত, 9 × 10⁻⁹। কার ইন্টেন্সিটি বের করতেছি, 16 কুলম চার্জের ইন্টেন্সিটি, তাহলে যার ইন্টেন্সিটি তার চার্জ ডিভাইডেড বাই ওই চার্জ বডি থেকে পি কত দূরে, ওই চার্জ বডি থেকে পি হচ্ছে 1 মাইনাস এক্স মিটার দূরে, ঠিক আছে। তাহলে আমি 1 মাইনাস এক্স এই ডিস্টেন্সের স্কোয়ার নিচে দিয়ে দিলাম। তাহলে এই 16 কুলম চার্জের জন্য পি পয়েন্টে ইন্টেন্সিটি আমি বের করেছি E1, ঠিক আছে, এটা হচ্ছে 9 × 10⁹, যার ইন্টেন্সিটি তার চার্জ উপরে, আর ওই চার্জ বডি থেকে কত দূরে ইন্টেন্সিটি বের করছি সেই ডিস্টেন্সটার স্কোয়ার হচ্ছে নিচে দিয়ে দিয়েছে। আবার আমি এখানটায় এই 9 কুলম চার্জের জন্য ইন্টেন্সিটি বের করে ফেলতে পারি। সো ইন্টেন্সিটি অ্যাট পি ফর 9 কুলম চার্জ, এবং সেটাকে আমি E2 দিয়ে ডিনোট করলাম, E2 হচ্ছে কত, 9 × 10⁹, ঠিক আছে, ইন্টু কার জন্য ইন্টেন্সিটি, 9 কুলম চার্জের জন্য ইন্টেন্সিটি, যার ইন্টেন্সিটি তার চার্জ উপরে বসিয়ে দিলাম, এবং ওই চার্জ বডি থেকে কত দূরে ইন্টেন্সিটি চাচ্ছি আমি, এক্স মিটার দূরে, দেখো এই চার্জ বডি থেকে এক্স মিটার দূরে পি পয়েন্ট, সো এখানটায় আমি ইন্টেন্সিটি চাচ্ছি, সো ওই ডিস্টেন্সের স্কোয়ার দিয়ে আমি ডিভাইড করে দিলাম। তাহলে ওরা কি বলতেছে যে নিউট্রাল পয়েন্ট আমাকে খুঁজে বের করতে বলছে, সো আমি বলছিলাম যে পি পয়েন্ট নিউট্রাল পয়েন্ট যেটা স্মলার চার্জ বডি থেকে এক্স মিটার ডিস্টেন্সে আছে, এটা আমি ওদেরকে বলেছিলাম। এখন তাহলে এটা যদি নিউট্রাল পয়েন্ট হয় তাহলে কি এখানটায় দুইটা চার্জের জন্য ইন্টেন্সিটি সেম হবে, আর দুইটা চার্জের জন্য ইন্টেন্সিটি সেম হওয়া মানে কি রেজাল্টেন্ট ইন্টেন্সিটি 0। সেটা কিভাবে সেটা আমি বলি, যে এ ইন্টেন্সিটি এটা দিচ্ছে এর উপরে, মানে কি এই ফোর্স দিয়ে তাকে E1 ফোর্স দিয়ে তাকে এই পাশে ঠেলতেছে এই ডিরেকশনে, আর
ও E2 ফোর্স দিয়ে এই E2 ফোর্স দিয়ে তাকে এই ডিরেকশনে ঠেলতেছে, এবং E1 E2 যদি সেম হয়ে যায় তাহলে এই পয়েন্টের উপর দুইটা ফোর্স, একটা E1 এটা হচ্ছে লেফট টু রাইট রাইট ডিরেকশনে, আর একটা E2 যেটা লেফট ডিরেকশনে। সো ডিরেকশন দুইটা অপোজিট হওয়ার কারণে এই পি পয়েন্ট, ঠিক আছে, এই পাশ দিয়ে একটা ফোর্স পাচ্ছে E1, এ পাশ দিয়ে একটা ফোর্স পাচ্ছে E2। এই দুইটা ফোর্স ইকুয়াল হওয়ার কারণে এই যে পয়েন্টটা এখানটায়, এই পয়েন্টটা মানে নিউট্রাল হয়ে যাচ্ছে, মানে এ আর কোনো ফোর্সই ফিল করতে পারছে না। মানে দুইটা ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট, একটা আরেকটার এগেনস্টে কাজ করছে। সো ওই পয়েন্টে দেখা যাচ্ছে নেট ফোর্স জিরো হয়ে যাচ্ছে, দ্যাট ইজ রেজাল্টেন্ট ফোর্সটা ওইখানটায় জিরো হয়ে যাচ্ছে। সো ওইখানটায় যদি আমরা এই আনুসোয়াকে রেখে দিই আর এই পাশে E1 E2 যদি ইকুয়াল দুইটা ফোর্স আমরা অ্যাপ্লাই করি, আনুসোয়ার কিছুই হবে না। তাহলে এখানটায় আমরা E1 ইকুয়ালস E2 দেখাতে পারবো, ঠিক আছে। E1 ইকুয়ালস E2 দেখিয়ে এক্সের ভ্যালু বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এবং এই যে এক্সের ভ্যালু যে আমরা এখানটায় বের করে ফেলতে পারি, সেটা তোমরা নিজেরাই বের করে দেখাবা আমাকে, আমি এটা তোমাদের কাছ থেকে দেখতে চাই। ইন দিস কেস কি হতে পারে দেখো, এই 16 কুলম চার্জের জন্য পি পয়েন্টে ইন্টেন্সিটি, এই সেকেন্ড কেসের জন্য, এটা হচ্ছে আমার সেকেন্ড কেস। তাহলে এই ফর সেকেন্ড কেস আমি যেটা লিখতে চাই সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ 16 কুলম চার্জ অ্যাট পি। তাহলে ইন্টেন্সিটি অফ 16 কুলম চার্জ অ্যাট পি কত, সেটা পি পয়েন্টে 16 কুলম চার্জের জন্য যে ইন্টেন্সিটি সেটা হবে E1 দিয়ে ডিনোট করলাম, সেটা হচ্ছে 9 × 10⁹ কার জন্য ইন্টেন্সিটি? 16 কুলম চার্জের ইন্টেন্সিটি। সো যার জন্য ইন্টেন্সিটি সেটার চার্জটা উপরে থাকবে, ঠিক আছে। আর ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে দেখো এই 16 কুলম চার্জ থেকে ডিস্টেন্স হচ্ছে তার এইখান থেকে এই পর্যন্ত। তাহলে 16 কুলম চার্জ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 1 + x। তাহলে ডিস্টেন্সের কি স্কোয়ার, এই ডিস্টেন্সের স্কোয়ার দিয়ে দিলাম। আবার ইন্টেন্সিটি অফ 9 কুলম চার্জ অ্যাট পি। তাহলে 9 কুলম চার্জের জন্য পি পয়েন্টে ইন্টেন্সিটি এটা হচ্ছে E2, এটা হচ্ছে 9 × 10⁹ ইন্টু 9 ডিভাইডেড বাই 9 কুলম চার্জ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত? পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে x। সো এই 9 কুলম চার্জের জন্য ইন্টেন্সিটি দেখেই উপরে শুধু যার ইন্টেন্সিটি, যার জন্য ইন্টেন্সিটি তার চার্জটা লিখেছি, আর নিচে হচ্ছে এই ডিস্টেন্স 9 কুলম চার্জ থেকে পি এর ডিস্টেন্স, এটা হচ্ছে x, এই x এর উপর স্কোয়ার। সো এখানেও তোমরা E1 ইকুয়ালস E2 করবা এবং এখানটায় x এর ভ্যালু বের করবা। তাহলে x এর ভ্যালু মানে স্মলার চার্জ থেকে কত দূরে নিউট্রাল পয়েন্ট আছে, এখানটায় x এর ভ্যালু বের করবা, আর x এর ভ্যালু মানে স্মলার চার্জ থেকে কত দূরে নিউট্রাল পয়েন্ট আছে। তাহলে স্মলার চার্জ থেকে কত দূরে নিউট্রাল পয়েন্ট এই ফার্স্ট কেসে আছে সেটা বের করে দিবা, অ্যান্ড সেকেন্ড কেসে স্মলার চার্জ থেকে এই নিউট্রাল পয়েন্টটা কত দূরে আছে সেটা তোমরা একটু বের করবা। আমি একটু ডিফারেন্ট টাইপের ম্যাথে যেতে চাই, তার আগে আমি তোমাদেরকে, কে জানি কল দিচ্ছে, আচ্ছা না এটা গ্রামীণ ফোনের কল। সো আমি তোমাদেরকে একটা 5 মিনিটসের একটা ব্রেক দিই বাবা, ঠিক আছে। তোমরা একটু 5 মিনিটসের ব্রেকে আসো, আমি লাইভটা একটু অফ করে দিই, ঠিক আছে। লাইভটা অফ করে দিই, 5 মিনিটস পরে আবার ফিরে আসো, মাথাটা একটু ঠান্ডা করো, কারণ আমি একটু ডিফারেন্ট টাইপের ম্যাথে যাব। সো এই ম্যাথগুলো যাতে মাথা থেকে একেবারে ডিলেট হয়ে যায়, মাথাটাকে একটু ফ্রেশ করো, একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ করাবো তো বাবা। তো এই ম্যাথগুলো এখন মাথায় রাখা যাবে না। সো আমি 5 to 10 মিনিটস তোমাদেরকে দিলাম, তোমরা একটু পানি খাও, একটু চা খাও, একটু কফি খাও, ঠিক আছে। একটু মাথাটা ঠান্ডা করে আবার আসো, একেবারে ডিফারেন্ট টাইপের ম্যাথ আমি করতে দিচ্ছি, ঠিক আছে। সো নাহলে আবার এগুলোর সাথে ওগুলো গুলাই ফেলবা, বোরিং লাগবে। আচ্ছা, তাহলে আমরা 10 মিনিটস পরে আবার জয়েন করছি লাইভে। আল্লাহ হাফেজ।